বাংলাদেশে অব্যাহত অস্থির পরিস্থিতি। পড়শি দেশের এই টালমাটাল পরিস্থিতি নিয়ে ধারাবাহিকভাবে খবর সম্প্রচার করেছে সিএন। আর সিএনের খবরে ফের শিলমোহর। বাংলাদেশের সেনা ক্যান্টনমেন্ট দখল করতে চায় জঙ্গি জামাতরা। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার ঢাকার রাস্তায় নামে বাংলাদেশ সেনার জওয়ানরা। সূত্রের খবর, শুক্রবার সন্ধেই বাংলাদেশ সেনার 10 জন এরিয়া কমান্ডারকে নিয়ে বৈঠক করেন ওয়াকারুজ্জামান। বৈঠকে স্থির হয়েছে যে বাংলাদেশের পতাকায় যদি আইসিস বা হিজবুত তাহরিরের কথা লেখা থাকে তাহলে সরাসরি অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে, এমনটাই খবর সূত্রের। ওয়াকারুজ্জামান তিনি সন্ধ্যাবেলা বৈঠক করেছেন। 10 জন যে ওদের জিওসি রয়েছে, অর্থাৎ যারা এরিয়া কমান্ডার রয়েছে, তাদের সঙ্গে বৈঠক হয়েছেন। লেফটেন্যান্ট জেনারেলরা ছিলেন এবং সবাই ছিলেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলাদেশে এখন থেকে গাঢ় সবুজ পতাকার মধ্যে যদি আইসিসের কথা লেখা থাকে বা হিজবুত তাহরির কথা লেখা থাকে, ব্ল্যাক ফ্ল্যাগ হয়, কোনো কথা হবে না। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী সে সমস্ত মৌলবাদী জঙ্গিদের গ্রেপ্তার করবে। আর তারপরেই মৌলবাদীদের বিরুদ্ধে অভিযানে নামে বাংলাদেশ সেনাবাহিনী। এই আবহে গত 17 মার্চ দিল্লিতে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার সঙ্গে একটি গোপন বৈঠক করেন আমেরিকান ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গাবাজ। বৈঠকে ঢাকার ধানমন্ডির 32 নম্বর বাড়িটির ভাঙচুরের ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলসীর হাতে তুলে দিয়েছিলেন আওয়ামী লীগ নেত্রী। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ জুড়ে ঘটে চলা সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিষয় সম্পর্কে যাবতীয় তথ্য তিনি গাবাজের হাতে তুলে দেন বলে সূত্রের খবর। 17ই মার্চ রাত তখন 2:40 নাগাদ তুলসী গাবার্ড একটা গোপন বৈঠক করেন বলে গোয়েন্দা সূত্রে আমরা খবর পাচ্ছি। এবং সেই বৈঠক দিল্লির বুকেই হয়, শেখ হাসিনার সঙ্গে হয় বলে আমাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর আসছে। যে বৈঠক হয় সেখানে শেখ হাসিনা তিনি নির্দিষ্টভাবে 32 নম্বর ধানমন্ডির যে ভাঙচুরের ঘটনা সেই তথ্য তুলসীকে তুলে দেন। তুলসী গাবার্ড জানতে চান যে এই বাড়িটি ভাঙা হয়েছিল কেন। তখন শেখ হাসিনা পরিষ্কার বলেন যে এই বাড়ি থেকেই মুক্তিযুদ্ধের আলোচনা, মুক্তিযুদ্ধের সূত্রপাত, ফলে মুক্তিযুদ্ধকে ডেমলিশ করতে, তাকে সাপ্রেস করতে বাড়িটা ভাঙা হয়েছে। একই সঙ্গে তার যে 5ই আগস্টের পরে তার যে বাসভবন প্রধানমন্ত্রী সুধা সদন, সেটির ভাঙচুর, সেখানে নারকীয় ঘটনা এবং অশ্লীল যতগুলো ঘটনা ঘটেছে তার সমস্ত ছবি তিনি তুলে দিয়েছেন ফাইল সমেত। নোয়াখালী, খুলনা, চট্টগ্রাম, যেখানে যত সংখ্যালঘুদের উপর নির্যাতন, খুন, ধর্ষণের ঘটনা, তার আনুপার্বিক বিবরণ গাবার্ডকে তিনি দিয়েছেন। তার পাশাপাশি তুলসী গাবার্ডকে তিনি তার বিরুদ্ধে, অর্থাৎ হাসিনার বিরুদ্ধে যে 21টি মামলা, তার মধ্যে মার্ডার কেস রয়েছে এবং সাজানো মামলা, সেই তথ্যও তিনি দিয়েছেন। আর তারপর 19 মার্চ বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছে সরাসরি ফোন আসে পেন্টাগন থেকে। ওই দিন ওয়াকারুজ্জামানের সঙ্গে মার্কিন সেনাকর্তাদের প্রায় 46 মিনিট ফোনে কথা হয়। সেই কথোপকথনে নির্দিষ্টভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর। জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে ফোন আসে এবং সেই ফোনটি আসে সরাসরি পেন্টাগন থেকে। পেন্টাগন থেকে ফোন আসে, আমাদের তথ্য এসে পৌঁছচ্ছে, গোয়েন্দা রিপোর্ট এসে পৌঁছচ্ছে। তাতে জানা যাচ্ছে যে ফোনটি আসে, কথোপকথন হয় ওয়াকারুজ্জামানের সঙ্গে মার্কিন সেনা আধিকারিকদের, জেনারেল পদমর্যাদার অফিসারদের কথোপকথন হয় এবং প্রায় 46 মিনিট পর্যন্ত সেই কথোপকথন হয়। নির্দিষ্টভাবে হাসিনার প্রত্যাবর্তনের একটা সম্ভাবনার কথা সেই ফোনে চলে আসে বলে আমরা জানতে পারছি। এবং একই সঙ্গে একটা ইনক্লুশন, অল পার্টি ইনক্লুশন, তারা নির্বাচন চাইছেন, আমেরিকা চাইছে সর্বদলীয় একটা নির্বাচন চাইছে, সেই তথ্য জানানো হয় এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হয় যে মৌলবাদী সন্ত্রাসবাদীদের ওপর ক্র্যাক ডাউন করতে হবে, কোনো রকম রেয়াত করা চলবে না। অন্যদিকে গত 11 মার্চ টেন্ডার দুর্নীতিকাণ্ডে ইউনুস সিন্ডিকেটের সদস্য হাসনাত আবদুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য সেনানিবাসে তুলে নিয়ে যান ডিজিএফআই এর আধিকারিকরা। আর সেনার এই কড়া মনোভাব দেখে গা ঢাকা দিতে শুরু করেছেন ইউনুস সিন্ডিকেটের সদস্যরা। 11 মার্চ টেন্ডার দুর্নীতিকাণ্ডে হাসনাত আবদুল্লাহকে ডিজিএফআই, বাংলাদেশের সামরিক গোয়েন্দা বাহিনীর অফিসাররা একেবারে তুলে নিয়ে যায় সেনানিবাসে, ক্যান্টনমেন্টে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর তাকে বলা হয় যে এরপর যদি দুর্নীতি চলে তাহলে তার মতো সমন্বয়কদের আর ছেড়ে রাখা যাবে না। উদ্ভূত পরিস্থিতিতে সেনাপ্রধানের বিরুদ্ধে হুমকি দিতে শুরু করেছেন বাংলাদেশের মৌলবাদীরা। বাঁচতে চান, যা বলতেছি সেটা করেন। আপনি তো আপনার 14 গোষ্ঠীর সারা দুনিয়া কোথাও জায়গা পাবেন না। তারপরে কিছুক্ষণ ওনাদের সময় দিতাম হজম করার জন্য। তারপর ওরা কি করতো জানেন? ওই 2 জন আকাশ বাতাস বিদীর্ণ করিয়া স্লোগান দিত, ইনকিলাব জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ক্ষমতা না রাজপথ, রাজপথ রাজপথ, বুঝছাও
ক্যাঙ্কা কইরা জাউরাগের লাইনে আনা লাগে। এই অবস্থায় শুক্রবার সেনানিবাস দখলের ছক কষেছিল পদ্মাপাড়ের মৌলবাদীরা। পাশাপাশি ওয়াকারুজ্জামানকে পদ থেকে সরানো নিয়ে ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান বলে সূত্রের খবর। কালই ছিল সেনানিবাস দখলের পরিকল্পনা এবং তার আগে যে তথ্য আমাদের কাছে আসছে যে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান তিনি সরাসরি মোহাম্মদ ইউনূসকে ফোন করে জানান যে ওয়াকারুজ্জামানকে আর ক্ষমতা রাখা সম্ভব নয়, কারণ তিনি পুরো বিষয়টা হাতে নিচ্ছেন। তখন ইউনূস, যে তথ্য আমরা পাচ্ছি গোয়েন্দা সূত্র অনুসারে, ইউনূস বলেন ঠিক আছে, তুমি যা করবে বা আপনি যা করবেন তার পক্ষে আমরা আছি। এই অবস্থায় বাংলাদেশকেও যে সিরিয়া বানানো যায় সেটা ইউনূসের সরকার করে দেখিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। যে বাংলাদেশের যে মাইনরিটির ওপর, যে সংখ্যালঘুর ওপর যে নির্যাতন, যে মন্দির ভাঙা, আমরা তো বাংলাদেশকে এরকম ভাবে ৭১-এর পর দেখিনি। এই বিগত যা ৬ মাস ৭ মাস দেখছি এই জিনিসটা, এই ছবি বাংলাদেশে যে হতে পারে এটা ভারতবর্ষ অথবা বিশ্ব এটা কোনোদিন ভাবতে পারেনি। কিন্তু ইউনিস, এই অন্তর্বর্তী সরকার, এই ইউনিসের যে হেড করছে উনি দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ, বাংলাদেশকেও আমরা সিরিয়া বানাতে পারি। বাংলাদেশের এই ঘটনাক্রম নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তুলসীর রিপোর্টের পরেই কি সক্রিয় ট্রাম্প প্রশাসন? দীর্ঘ ফোনে ওয়াকারকে কি নির্দেশ পেন্টাগনের? আমেরিকার বার্তার পরেই জঙ্গিদের বিরুদ্ধে অভিযান বাংলাদেশ সেনার? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।